আপনি যদি বলেন জনগণের দ্বারা নির্বাচিত সংসদের সামনে রেখে দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ফেসিবাদের কুশপুত্তলিকা রেখে দেওয়ার মতো। আসন ছাড়িয়েই শুধু না, একই সাথে যে মহারাজ যে সাধ্য হলেন, যে রাষ্ট্রপতির মানে মানে রাষ্ট্রপতির চেয়েছিল, বিএনপিও চেয়েছিল এক সময় যে উনি যাতে চলে যান, বা এই ব্যাপারগুলো নিয়ে তাদেরও একটা পজিশন ছিল, কিন্তু এখন কিন্তু সব সে আবার বেশ বৈধ হয়ে গেছেন, তাই না? মানে এখানে কতগুলো ঘটনা তো ঘটছে যেটা অন্তর্বর্তী সরকারের অনেক কিছু এখন আবার বৈধ হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু একটা দেখার বিষয়। আমরা কিন্তু এই পুরো বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই আলাপটা যুক্ত করেছি। আশা করি আমার কৈফিয়তটা দেশ শেষ হয়েছে। আমার মনে হয় এটা ফিরিস্তি দরকার ছিল না। আমরা যতটুকু শিরোনামে আছে এটা আসলে ইটস এনাফ সেলফ এক্সপ্লেনেটরি। বাট আমার একটু বিষয়, আপনি যেটা লাস্ট বললেন যে অন্তর্বর্তী সরকারের অনেক কিছু বৈধ হয়ে যাচ্ছে, আমি এই বিষয়টা বুঝতে পারলাম না। আপনি কি বোঝাতে চাইলেন যে অন্তর্বর্তী সরকারের অনেক কিছু বৈধ হয়ে যাচ্ছে মানে কি? মানে অনেক এমন কিছু ছিল যে উপদেষ্টা এখানে চলে আসতেন, মন্ত্রী হয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এরকম অনেকগুলো ঘটনা ঘটছে না? অন্তর্বর্তী সরকারের অনেক আপনার অংশ এই সরকার আসার কারণে, কিন্তু বৈধতা অবৈধতার প্রশ্নটা আসলে কিন্তু আমাদের মনে হয় যে সেই সুরটাকে আমরা আবার অজান্তিতেই মানে গ্রহণ করছি কিনা, যে অন্তর্বর্তী সরকারটাই অবৈধ, কিংবা জনগণের যে আপনি যেটা বলছেন মহারাজ, আমি সব সময় মনে করি যে মহারাজ আসলে জনগণ। হ্যাঁ, আপনি অভ্যুত্থানের সময় একটা গান শুনেছিলেন না, সব সময় বলতে শোনো মহাজন। মহাজনকে সতর্ক কারা করেছিল? যারা করেছিল তারাই আসলে মহারাজ, জনগণ মহারাজ, জনগণই পরিবর্তনের আপনার কাণ্ডারি সব সময়। তো আমার কাছে যে বিষয়টা খুব সংক্ষেপে বলছি, যেহেতু অলরেডি অনেক সময় চলে গেছে এই টপিকের উপরে। প্রথমত আপনি দেখেন গণ অভ্যুত্থানের পর 5 আগস্টের পর প্রথম যে বৈঠক হলো, আপনার সেনাপ্রধান তার দরবারে যাদেরকে ডেকেছিলেন, যে রাজনৈতিক দলগুলো হাজিরা দিয়েছিলেন, তারপর তারা সবাই বঙ্গভবনে আসার সিদ্ধান্ত নিয়ে বঙ্গভবনে আসলেন এবং সেনা জিপে করেই। তখন কিন্তু সেখানে ছাত্র প্রতিনিধি ছিলেন না, যদিও আসিফ নজরুল 3 জন ভুয়া সমন্বয়কে সেখানে নিয়ে গিয়েছিলেন। সেটা ইতিহাসের পাতায় লেখা আছে এবং সেটা ভবিষ্যতে বারবার আসবেই। কিন্তু ছাত্র প্রতিনিধিরা ছিল না তখন। ছাত্র প্রতিনিধিরা তখন বিজয় মিছিলে ব্যস্ত ছিল, তারা জনগণের মধ্যে ছিল। তারা একটা জায়গায় গিয়ে স্বাভাবিকভাবে তারা আপনার চ্যানেল 24 যে মিটিং এ গিয়েছিলেন, আমি একটু বলতে দেন, সেখানে ওনরা ছিলেন না, আমাকে একটু বলতে দেন, আমি জানতে যাচ্ছি। তারা আপনার চ্যানেল 24 এ, যেহেতু ওখানে এটা কাছাকাছি ছিল এবং আমাদের একজন ছিলেন চাকরি করতেন সেখানে, নিরাপদ একটা জায়গা বিবেচনা করে সেখানে নিয়ে গিয়ে প্রথম জাতির সামনে তারা অ্যাপিয়ার করলেন যে আমরা আছি এবং আমরা অন্তর্বর্তী সরকার কি হবে এটা আমরা আমাদের সাইড থেকে জানাবো। তারা তাদের এজেন্সিটা তারা সেখানে প্রকাশ করলেন। অভ্যুত্থানের কর্তা সত্তার আবির্ভাব ঘটলো তাদের সেই অ্যাপিয়ারেন্সের মাধ্যমে। এর আগে এবং এই সময়ে সমান্তরালে যে ঘটনাগুলো ঘটছিল, বঙ্গভবনে যেটা নিয়ে যাওয়া এবং সেখান থেকে যে আপনার স্বাভাবিকভাবেই, আপনি যদি আমাকেও বলেন যে আপনি কি চাইতেন, বিপ্লবী সরকার চাইতেন না ধারাবাহিকতা চাইতেন, আমি হয়তো এই প্রশ্নটা উত্তর এখন দিতে পারবো না, কারণ বিপ্লবী সরকারের যে কারা গঠন করবে সেই ব্যাপারগুলো ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত আমিও বলবো না যে বিপ্লবী সরকারটা ঘটতেই হবে। তাজিমউদ্দিন খান কিন্তু এর মধ্যে ছিলেন, মানে উনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং সেটা আবার লিখিত আকারেও পাবলিশ হয়েছে দেখলাম। তো সেইখানে কিন্তু উনি মানে সমন্বয়কদের কথা বলেছেন, কারা কারা গিয়েছেন তাদের নাম বলেছেন, সেই মিটিং এর কথা বলেছেন। মানে গিয়েছেন তো, আমি প্রথম ধাপটার কথা বললাম যে প্রথম ধাপে 3 জন ভুয়া সমন্বয়ককে হাজির করা হয়েছিল। দ্বিতীয় ধাপে ছাত্র সমন্বয়করা প্রথম যে কাজটা করেছে যে এই আপনার গণ অভ্যুত্থানের পর ঘটনার প্রবাহ ক্যান্টনমেন্ট থেকে বাইরে নিয়ে এসে বঙ্গভবনে নিয়ে এসেছে। কারণ বঙ্গভবন একটা সিম্বলিক জায়গা, রাষ্ট্রের সবকিছু যখন কলাপস করে তখন আপনাকে একটা জায়গা ধরে আপনার আবার পুনরুত্থান করতে হয়। তো সেই জায়গায় সেই সময়ে যখন আপনার সবকিছুই আপনার নাই, এখানে নন এক্সিস্টিং, সেই সময় রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করার সিদ্ধান্ত কোনো ছাত্র সমন্বয়কদের একার ছিল না। তারা তখন মেনে নিয়েছে এবং তারাও সরকারের অংশগ্রহণটাও কিন্তু তাদের একার ছিল না। তারা তখন তাদের অভ্যুত্থানে এই সরকারে তাদের অংশগ্রহণ চেয়েছে যে আমরা তাহলে মাঠ থেকে যারা আসলো, যারা অভ্যুত্থানটা করলো, তারা কিভাবে সরকারকে আপনার জবাবদিহির মধ্যে আনবে। জবাবদিহিতা শুধুমাত্র মাঠ থেকে হয় না, কারণ আমাদের রাষ্ট্রযন্ত্র অনেক বেশি শক্তিশালী। এখানে অনেক সময় আপনার ভেতর থেকে ভিজিলেন্ট না থাকলে হয় না। আমরা যদি দলমত নির্বিশেষে চিন্তাগুলো করি তখন খুব ক্লিয়ার হবে বিষয়টা। তখন রাষ্ট্রপতি ছিল আপনার একটা বিষয় যে কোনোভাবে ধরুন আপনাকে এই আপনার সরকার গঠন করা অন্তর্বর্তী সরকারের জন্য একটা প্রয়োজন ছিল। কিন্তু এখন যে বাস্তবতাটা, যখন আপনার নির্বাচন হয়ে গিয়েছে, একটা সংসদ হয়ে গিয়েছে, স্পিকার হয়ে গিয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে কিংবা অভিশংসিত হলে তার অবর্তমানে কে এই জায়গাটায় বসবেন সেটাও আপনার সাংবিধানিকভাবে যদি বলেন সেটাও আপনার মোটামুটি নিশ্চিত হয়েছে। তারপর ফেসিবাদের সে রেখে যাওয়া রাষ্ট্রপতিকে রেখে তাকে নমস্কার করে তার বক্তব্য শোনা কিংবা যে কোনোভাবে, এটা তো
স্বাভাবিকভাবে আপনি যদি গণঅভ্যুত্থানের ন্যূনতম চেতনা যার মধ্যে আছে সে চুপ্পুকে ওই অবস্থানে দিতে পারে না আসলে। হ্যাঁ, এটা হয়তোবা আপনার অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে এবং হয়তোবা আপনার যারা সরকার গঠন করেছেন তাদের অনেকগুলো ইকুয়েশন থাকতে পারে যে তারা হয়তোবা তাকে দিয়ে ইভেন ফেসিবাদেরও ইতিহাস রচনা করছেন, এটা ইতিবাচক সাইডও থাকতে পারে। বাট আপনি যে বিরোধী রাজনৈতিক দলগুলো যদি আপনার নীরবে এটা মেনে নেয় তাহলে আপনি অভ্যুত্থানকে অস্বীকার করেন, আপনি অভ্যুত্থানের পরে বাস্তবতাকে অস্বীকার করেন। কারণ এখানে কেউ স্বীকার করবে না, বিএনপির যারা দীর্ঘদিন ফাইট করেছে আপনার নির্যাতনের শিকার হয়েছে, ইভেন জুলাই অগাস্টও তখন এই রাষ্ট্রপতি তখন ছিলেন। আমরা যদি 1/11-এর সময় দেখি, ইয়াজউদ্দিন আহমেদের কথা বলেন যদি, তো তখন কিন্তু ইয়াজউদ্দিন বিভিন্ন প্রেক্ষিতে কিন্তু জাতির সামনে একটা আপনার মানে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে একটা জায়গা নিয়ে এসেছিলেন। তখনকার যে আপনার অন্তর্বর্তীকালীন না ও তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিয়েছিলেন, কিন্তু এই রাষ্ট্রপতি কিন্তু তার সামনে গণহত্যা হয়েছে, তিনি কিন্তু সেখানে কোনো আপনার মানে তার কোনো ভয়েস ছিল না। আপনি যে রাষ্ট্রপতির কথা তার বলতে পারেন যে তার সাংবিধানিকভাবে সে জায়গাটা ছিল কিনা, বাট ভাই আপনার যদি কোনো কিছু না থাকে তাহলে আপনি কেন তাকে সরাতে পারবেন না? আমরা সরানোর জন্য ছিলাম, কিন্তু আপনি যেটা বলছেন যে ওই যে মধু হয়ে যাওয়া কিংবা বৈধ অবৈধতা, এটা সিম্পলি এটা একটা কুতর্ক। এবং এই নির্বাচনের পর বাংলাদেশ গণতন্ত্রে প্রবেশ করেছে, আমরা চাই না ফেসিবাদের কোনো প্রতিনিধি এখানে থাকুক, আমরা চাই না এই গণহত্যার সাক্ষী সাবেক ছাত্রলীগের একজন খুনি অপদার্থ মিথ্যাবাদী, আপনি কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করে নাই, ওনার কাছে পদত্যাগপত্র নাই এই মর্মে তিনি মিথ্যাচার করেছেন। তিনি কিছুদিন পূর্ব বাংলাদেশ প্রতিদিন এবং কালে কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে মিথ্যাচার করেছেন, বলেছেন তার নামে ক্রোড়পত্রে তার নাম যেত না, তাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না। তো এই যে সব কিছু মিলিয়ে এরকম একটা ব্যক্তিত্বকে একটা সার্বভৌম আপনি যদি জনগণের দ্বারা নির্বাচিত সংসদের সামনে রেখে দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ফেসিবাদের কুশপুত্তলিকা রেখে দেওয়ার মতো। যদি রেখে দেয় তাহলে আমাদের প্রতিবার এই কুশপুত্তলিকায় আপনাকে নিক্ষেপ করতে হবে এবং ঘৃণা নিক্ষেপ করতে হবে, এটা করতেই হবে।